হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা ৩৬ এবং ৩৭। লেখিকা নুসাইবা আরা নুরী। তোহার কথা শুনে সকলে দরজার দিকে তাকায়। সবার মনে কৌতূহল, দরজায় কে দাঁড়িয়ে। ইভান হাতে থাকা লাগেজটা ভেতরে ঠেলে দিয়ে মিষ্টি আর ফুলের বুকেটা হাতে নেয়। তোহার পা থেকে মাথা অবধি একবার দেখে মিষ্টির ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে ফিসফিস করে বলে, কংগ্রেচুলেশন ফ্লাওয়ার কুইন। তোহা চমকে উঠে দূরে সরে যায়। ইভান হেসে ভিতরে ঢুকে সবাইকে সালাম দেয়। সকলে প্রায় অবাক, তবে শ্রেয়সী কিংবা ইরু চিনতে পারছে না এটা কে। ইভানকে দেখে মেহেরাজ উঠে দাঁড়ায়। ইভান গিয়ে মেহেরাজকে জড়িয়ে ধরে, কতদিন পর। তারপর শ্রেয়সীর দিকে তাকিয়ে বলে, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? শ্রেয়সী চমকায়, সে তো চেনেই না লোকটাকে, তাও আবার ভদ্রতার খাতিরে সালামের উত্তর দেয়। ইভান ফুলের বুকেটা ফাহিমকে দিয়ে কোলাকুলি করে বলে, কংগ্রেচুলেশন উকিল সাহেব। এক ধাপ তো এগিয়ে গেলেন, মিষ্টি খাওয়ালেন না। ইভানের বলতে দেরি, কিন্তু মিলির প্লেট থেকে মিষ্টি তুলে ইভানের গালের ভিতর পুরে দিতে দেরি হয় না। ইভান মিলির দিকে তাকাতেই মিলি বলে, ফাহিম কি দিবে তাই আমি দিয়ে দিলাম, বাট তুই আসবি বললি না কেন দোস্ত? সারপ্রাইজ দিব তাই। ইভান একে একে সবার সাথে পরিচিত হলো। শ্রেয়সী শোনেনি মেহেরাজের ভাই আছে শুনে অবাক শেষ সীমায় পৌঁছে গেছে। তোহা এখনো একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ইভানের বলা ফ্লাওয়ার কুইন কথাটা এখনো কানে বেজে চলেছে। একসময় এই নামে একমাত্র তাকে ডাকতো, যা আজ শুধুই অতীত। তোহা সে সব মনে করতে চায় না। সবাই আড্ডা দিতে শুরু করলো। শ্রেয়সী, ইরু আর মাহি আলাদা গল্প করছে, কারণ তারা বন্ধু মহলের আড্ডায় নাক গলাতে চায় না। গল্পের মাঝে হঠাৎ শ্রেয়সীর ফোন বেজে ওঠে। শ্রেয়সী হাসি মুখে মোবাইলটা বের করে দেখে স্ক্রিনে আব্বু বলে সেভ করা নাম্বার। সাথে শ্রেয়সীর গলা শুকিয়ে যায়। শ্রেয়সীর পানে মেহেরাজের চোখ পড়তেই ভ্রুজোড়া কুঁচকে যায়। মেহেরাজ তোহাকে ইশারা করতেই তোহা উঠে শ্রেয়সীর পাশে যায়। তারপর বলে, কি হয়েছে ননদিনী? মুখ শুকনো শুকনো লাগছে কেন? তোহার কথায় শ্রেয়সী তার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, আব্বু কল দিয়েছে। শ্রেয়সীর কথা শুনে মেহেরাজও উঠে আসে, তারপর বলে, আমার কাছে দেন, আমি কথা বলছি। মেহেরাজের কথায় তোহা মেহেরাজের হাতে ছোট্ট একটা ঘুষি দিয়ে বলল, মাথা খারাপ তোর? সামনের সপ্তাহে তোদের বিয়ে। এখন তোরা একসাথে শুনলে কি ভাববে? আমি কথা বলছি, ওর সে ননদিনী, কল রিসিভ করো। শ্রেয়সী তোহার কথায় কল রিসিভ করে ফোন কানে ধরল। মেহেরাজ আর কিছু বলল না, আবার সবার কাছে চলে গেল কথা বলতে। শ্রেয়সী ফোন কানে ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে আলতাফ শেখ রাগী কণ্ঠে বলে উঠল, কোথায় তুমি? কয়টা বাজে এখন? কোচিংয়ে তো যাওনি আজ? স্যারের কাছ থেকে আসলাম। কোথায় আছো এখন? বাবার রাগী কণ্ঠ শুনে শ্রেয়সী ভয় পেয়ে যায়। ফোন লাউড স্পিকারে থাকায় তুহাও শোনে। তারপর শ্রেয়সীর হাত থেকে ফোনটা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সালাম দেয়, তারপর বলে, বাবা, শ্রেয়সী আমার কাছে। বিকালে একটু বাজারে গিয়েছিলাম, তখন ওর সাথে দেখা, তাই নিয়ে এসেছি। একটু পর রাতে খাইয়ে বাড়িতে দিয়ে আসতে বলবো ভাইয়াকে। প্লিজ বাবা, রাগ করিয়েন না। তোহার কথায় আলতাফ শেখ নিজেকে কিছুটা দমিয়ে নিয়ে বলে, কল দিয়ে একটু জানিয়ে দিতে পারতে বৌমা, তাহলে আর টেনশন হতো না। দেখছো বাইরে এখন কি অবস্থা। আর তোমার ছোট বোন কেমন আছে? আলহামদুলিল্লাহ আব্বা, ভালো আছে। আর আসলে সময় বুঝতে পারিনি বাবা, বুঝতে পারলে নিশ্চয়ই কল দিতাম। রাগ করেন না, একটু পরে দিয়ে আসবনি ওকে। আচ্ছা, সমস্যা নেই বৌমা, তোমার শাশুড়ি চিন্তা করছিল তাই কল দিলাম। এখন তোমাকেও
কল দিতাম, আর যদি ও থাকতে চায় তোমার কাছে থাকুক, সমস্যা নেই। আচ্ছা বাবা, কিন্তু আপনার ছেলে যদি জানতে পারে? তোহার কথায় ওপাশে আলতাফ শেখ বোধহয় হাসলেন, তারপর বললেন, চিন্তা নেই, বলবো না। আচ্ছা এখন রাখি বৌমা, তোমার শাশুড়িকে বলি, নয়তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা। তোহা কল কেটে দিতেই শ্রেয়সী তোহাকে জড়িয়ে ধরল, তারপর বলল, অনেক অনেক থ্যাংকু ভাবি, আমি আমার জান্টু মন্টু ভাবি, আমাকে এভাবে বাঁচানোর জন্য। শ্রেয়সী পাগলামো দেখে তোহা হাসে, তারপর বলে, পাগল মেয়ে, আমি কি তোমাকে ননদের চোখে দেখি? আমি তোমাকে নিজের বোনের চোখে দেখি, তাই তোমাকে বাঁচানোর আমার কর্তব্য। যদিও তুমি আমাকে আগে বলনি, কিন্তু আমি জানতাম, কারণ প্ল্যানিংটা আমারই ছিল। তোহার কথায় শ্রেয়সী হাসল। শ্রেয়সীকে নিয়ে তোহা ঘরে চলে গেল। ইরু আর মাহি আর শাহিদা খাতুন কথা বলতে লাগলো। শাহিদা খাতুন বেশ আন্তরিক, ইরু ছোট থেকে মায়ের আদর পায়নি, তাই শাহিদা খাতুন মিষ্টি ভাষায় মুগ্ধ। ইরু চোখে পানি এসে পড়ছে। শাহিদা খাতুন তা দেখে শাড়ির আঁচল দিয়ে ইরুর চোখ মুছিয়ে নিজের পাশে বসিয়ে রেখেছেন। দূর থেকে আর চোখে তা ফাহিম দেখেছে। তার মা সেদিন রাজি না হলেও ইরুর কষ্টে আর তার ভালোবাসার কাছে হার মেনে নিয়ে রাজি হয়েছিল। ফাহিম জানতো তার মা ইরুকে অনেক ভালো রাখবে। ইরু অন্তত একজন ভালো মা পাবে, তাই এত তোড়জোড়। রফিক সাহেবের লাশটা নিয়ে হঠাৎ তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। মানুষজন অবাক হলেও কেউ কোনো প্রতিবাদ করেনি। আনাম মিয়া টাকা খরচ করে বন্ধ করিয়েছেন, কারণ রফিকের বিষয় তদন্ত করতে গেলে অনেক কালো সত্য সামনে চলে আসবে, যার ফলে বিপদ বাড়বে। আনাম মিয়া চাচ্ছেন না এসব বিপদ বাড়াতে। এমপি হওয়ায় অনেক চাপ এখন তার মাথায়। বেশ কিছু মেয়ে পালিয়েছে গুদম থেকে, কিভাবে পালালো মাথায় আসছে না। তবে 5 জনের মধ্যে 4 জনকে উপরে পাঠাতে পারলেও একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আনাম মিয়ার লোক চিরুনি তল্লাশি দিচ্ছে তল্লাটে। আনাম মিয়ার মনে একটাই প্রশ্ন, মেয়েগুলো পালালো কিভাবে? কড়া তালা দেওয়া থাকে, গুদমে দারোয়ান থাকে, তাহলে কিভাবে গেল? সব বিপদ কি একসাথে লেগেছে? ডেলিভারি ডেট এগিয়ে আসছে। মেয়েগুলোকে মেরে অনেক বড় ভুল করেছে আনাম মিয়া। না মারলে অন্তত এখন মাথায় চিন্তা এসে ভিড়ত না। রাগের মাথায় মেরে দিয়ে পস্তাতে হচ্ছে। এখন আরো 5টা মেয়ে পাবে কোথায়? এদিকে সিয়াম ও শহরের বাইরে। আনাম মিয়া নিজের ঘরে রকিং চেয়ারে বসে মাথায় এক হাত দিয়ে অন্য হাত দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে এই চিন্তাই করতে থাকেন। হাতে মাত্র 7 দিন। তোহা ঘরে বিছানায় বসে সব কিছু খুলে বলেছে শ্রেয়সীকে। তার বন্ধুমহল, তার পরিবার, তার সবকিছু, তবে চাকরি আর মিশনটা গোপন করে গিয়েছে। এমনকি আজকে প্ল্যানিংটার কথাও। তোহার কাঁদো কাঁদো কণ্ঠ শুনে শ্রেয়সীরও খারাপ লাগে। তখন তোহা শ্রেয়সীর হাত শক্ত করে ধরে বলে, তোমাদের বাড়িতে বউ হয়ে যাওয়ার পর আমি সবার ভালোবাসা পেয়েছি। খুব ভালোবাসার লোভী ছিলাম আমি। এখন তুমি যদি কাউকে বলে দাও, হয়তো আমার আর কারো ভালোবাসা পাওয়া হবে না। ছোটবেলায় আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তোমাদের বাড়িতে প্রথম হাসতে পেরেছি, কখনো চোখে পানি আসেনি। তোমাকে নিজের বোন মনে করেই সব সত্যিটা বললাম। কথাটা বলে তোহা ওড়না দিয়ে চোখ মুছে নেয়। শ্রেয়সী তোহার হাত শক্ত করে ধরে বলে, আমাকে তুমি চিনতে পারোনি ভাবি। আমি তোমাকে সব সময় বিশ্বাস করি, আর তোমার বিশ্বাসের মর্যাদাও রাখবো। কাউকে কখনো বলবো না এসব। যেমন ছিলাম তেমনই থাকবো। তুমি চোখ মুছো, চলো বাইরে চলো। শ্রেয়সীর কথায় তোহা খুশি হয়, মনে মনে বলে, কিন্তু তুমি আমাকেও চিনলে না ননদিনী। তোমার পরিবারে গিয়ে আমি বেশি কেঁদেছি। দ্বিতীয়বার ভালোবাসার মানুষ হারানোর কষ্টে। আমি তোমার ভাইকে ভালোবেসে ফেলেছি ননদিনী, কিন্তু এটা জঘন্য অপরাধ। আর আমি অপরাধকে বুকে চেপেই তোমার ভাইকে শাস্তি দিব। সে একটা খুনি, খুনি সে। তোহার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। শ্রেয়সী কিছু বলার আগে তোহা আবার বললে,
ফ্রেশ হয়ে নাও, রাতে এখানে থাইকো, সবাই আছে। আমি রান্নাঘরে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে সবার মাঝে গিয়ে বসো। আচ্ছা। তোহা চলে যেতে শ্রেয়সীও উঠে দাঁড়ায়। ওয়াশরুমের দিকে যেতে আয়নায় নিজের দিকে চোখ পড়তে শ্রেয়সী লজ্জা পেয়ে যায়। আজ তার বান্ধবীর বাসর। হায় হায়, কি লজ্জা! বাসর কথাটা মাথায় আসতেই শ্রেয়সীর মনে পড়ে তোহা বলে আজ সবাই থাকবে এখানে। তার মানে ওই লোকও কি থাকবে? কোথায় থাকবে? নিজের মনের প্রশ্নে নিজেই বোকা বনে যায়। আবার লজ্জাও পায়। লোকটা তো তার স্বামী, যদি তার সাথে থাকতে চায় সে কি বাধা দিবে? ইস! শ্রেয়সীর লজ্জায় মুখ ঢেকে ওয়াশরুমে চলে যায়। চোখ বুজতেই লোকটার হাসি মুখটা ভেসে ওঠে। এত লজ্জা কেন পাচ্ছে সে? শ্রেয়সী হাত দিয়ে ঢাকা অবস্থায় ওয়াশরুমের দিকে বেসিনের কল চালু করে দিল। এত লজ্জা! গাল দুটো ব্লাশ করছে, তখনই শ্রেয়সীর কানে ভেসে এলো একটা মেহেরাজের গম্ভীর পুরুষালী কণ্ঠ। নেশা মিশ্রিত কণ্ঠে মেহেরাজ ফিসফিসিয়ে বলে, আজ আপনার নিস্তার নেই লিটল বার্ড। প্রণয় দহনে পুড়িয়ে উন্মাদনার সমুদ্রে ডুবিয়ে দিব আপনাকে। চলবে। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব ৩৭, লেখা নুসাইবা আরা নূরে। শ্রেয়সীর ঘর কাটতে আর এক দফা লজ্জা পায়। ছি, লোকটাকে নিয়ে এমন বাজে কল্পনা করে ফেলেছে সে। শ্রেয়সী লজ্জা নিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। বোরকা খুলে রেখেছে, এতক্ষণ খোলেনি। গায়ে একটা হালকা গোলাপি রঙের থ্রি পিস। শ্রেয়সী মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মেয়েরাজ সেদিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গেল, তবে কিছু বলল না। রাত ৯টার দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করলো। সবাই আজ এখানে থাকবে, শুধু মেহেরাজ আর ইভান বাড়িতে যাবে। যদিও ইভান থাকতে চাচ্ছে, তবে মেহেরাজ থাকতে দিবে না। ইভানকে নিয়ে গিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিবে। খাওয়া শেষ হওয়ার পর মেহেরাজ যখন সবার থেকে বিদায় নিচ্ছিল চলে যাওয়ার জন্য, তখন শ্রেয়সীর মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল। খাওয়ার সময় লজ্জায় মাথা নিচু করে খাওয়া মেয়েটার হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া কারোর চোখে না পড়লেও ইরু আর মেহেরাজের চোখে পড়ল। মেহেরাজ ভ্রু কুঁচকে তাকালো শ্রেয়সীর দিকে। বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে তোহাকে চোখ দিয়ে ইশারা করলো শ্রেয়সীকে একটু ঘরে নিয়ে যেতে। তোহা মেহেরাজের ইশারা বুঝে শ্রেয়সীকে ডেকে নিয়ে ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর শ্রেয়সীকে রেখে তোহা বের হতেই মেহেরাজ সবাইকে একটু গল্প করতে বলে আবারও ঘরের ভিতর চলে গেল। শ্রেয়সী চুপচাপ বসে আছে বিছানায়। মেহেরাজ এসে ঘরের দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়। সেই শব্দে শ্রেয়সী মেহেরাজের দিকে তাকাতেই মেহেরাজ এগিয়ে এসে বলে, কি হয়েছে আপনার? হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? মেহেরাজের কথায় শ্রেয়সী কিছু বলল না। কিভাবে বলবে? এই লোকটাকে সে ভালোবেসে ফেলছে। সে এখন চলে যাবে ভাবতেই খারাপ লাগছে। মনে হচ্ছে ও যদি সাথে যেতে পারতো। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে মেহেরাজ এসে শ্রেয়সীর পাশে বসে তারপর ডান হাত দিয়ে শ্রেয়সীর থুতনি উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে বলে, তাকান আমার দিকে। শ্রেয়সী মাথা নিচু করে নিতে চায়, তখন মেহেরাজ আবার বলে, আমি তাকাতে বলেছি আপনাকে, আমার চোখের দিকে তাকান। মেহেরাজের গম্ভীর কণ্ঠে কেঁপে ওঠে শ্রেয়সী। চোখ থেকে এক টোপ পানি গড়িয়ে পড়ে, তবে তাকায় মেহেরাজের চোখের দিকে। মেহেরাজ গভীর হাসে, তারপর বলে, আমি চলে যাচ্ছি বলে মন খারাপ নাকি মহারানী? শ্রেয়সী কিছু বলে না। মেহেরাজ এবার ঠোঁট টিপে শ্রেয়সীকে লজ্জা দিতে বলে, তো থাকলে কি দিবেন মিসেস? মেহেরাজের এমন কথায় চমকে তাকায় শ্রেয়সী, তারপর বলে, মানে? আপনি চাইলে কি? মেহেরাজ শ্রেয়সীর আর একটু কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে গেল। শ্রেয়সীর মুখে মেহেরাজের গরম নিঃশ্বাস শ্রেয়সীর মুখে আছড়ে পড়ছে। শ্রেয়সী শুকনো ঢোক গিলে মেহেরাজ নিশালো কণ্ঠে শ্রেয়সীর হাতের উপর নিজের হাত রেখে ফিসফিসিয়ে শ্রেয়সীর কানের কাছে বলল, আপনি চাইলে আমাদের বাসরটাও আজ হয়ে যাক, কি বলেন ওয়াইফ? মেহেরাজের কথাটা শেষ করতেই শ্রেয়সী
কান চেপে ধরে বলে, চুপ করুন অসভ্য লোক, আপনার থাকা লাগবে না, যান তো আপনি। শ্রেয়সী হঠাৎ মুড সেন্সে হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় মেহেরাজের, তবে তা প্রকাশ করল না। মেহেরাজ হেসে দুহাত শ্রেয়সীর দুগালে রেখে কপালের মাঝ বরাবর একটা চুমু আঁকল। শ্রেয়সী লজ্জায় চোখ বুজে নিল সাথে সাথে। মেহেরাজ শান্ত কণ্ঠে বলল, আর মাত্র 1 সপ্তাহ, তারপর আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। এই 1 সপ্তাহ ধৈর্য ধরুন, আসছে সামনের শুক্রবার রাতে সব ভালোবাসা পুষিয়ে দিব। মেহেরাজের কথায় শ্রেয়সী কান দিয়ে ধোঁয়া উঠতে শুরু করলো, গাল দুটো ব্লাশ করতে শুরু করেছে। মেহেরাজ শ্রেয়সীর হাত ধরে উঠে দাঁড়ালো, তারপর স্বাভাবিক পুরুষালী গম্ভীর গলায় বলল, রাতে মোবাইল ঘাঁটবেন না, তোয়ার সাথে ঘুমিয়ে পড়বেন। আমি বাড়িতে গিয়ে মেসেজ দিয়ে জানিয়ে দিব। কাল সকালে আমি এসে তাই আপনাকে বাড়িতে নিয়ে যাব, ততক্ষণ এখানেই থাকবেন, মনে থাকবে? জি। শ্রেয়সীর শান্ত কণ্ঠ। মেহেরাজ আর কিছু না বলে শ্রেয়সীর হাত ধরে ঘর থেকে বের হতেই মিলি বলল, দোস্ত, ভাবির সাথে মিটিং শেষ হলো তাহলে? তো কিসের মিটিং করছিলি একটু বল শুনি। মিলির কথায় মেহেরাজ একবার চারিপাশ দেখে নিল। না, সাইদা খাতুন নেই, গুরুজনদের সে সম্মান করে। মেহেরাজ সদর দরজার কাছে এগিয়ে এসে সবার থেকে বিদায় নেয়। তখন মিলি আবার বলে, কি ব্যাপার মেহু, বউয়ের সাথে কি গপ্প, মিটিং করলি না বলেই চলে যাচ্ছিস? মিলির কথায় সবাই হেসে ওঠে। শ্রেয়সী কান দিয়ে ধোঁয়া উঠছে লজ্জায়। মেহেরাজ বিরক্ত প্রকাশ করে মিলির দিকে তাকিয়ে বলল, আমি আমার বউকে নিয়ে বাচ্চা প্ল্যানিং করছিলাম তো তোর কি? তোর তো বড় নাই, লিলিপুট। এই অপমান করবি না, তোর কি মানাচ্ছে? মেহু। মেহেরাজ কিছু বলতে যাবে তখনই ইভান তুহিনের দিকে তাকিয়ে বলে, তুহিন ভাই, আমার এই লিলিপুটটারে সামলা, আমরা যাচ্ছি, নয়তো রাত হয়ে যাবে। বলে মেহেরাজ আর ইভান বেরিয়ে গেল বাড়ি থেকে। সবাই আর এক দফা হেসে উঠল। ইভান আর মেহেরাজ মেহেরাজের বাইকে উঠে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ইভানের মনের মধ্যে আনন্দ লাগছে ভীষণ। কতদিন পর বাবা মাকে দেখবে। দুই নারীর উপর জেদ ধরে দেশ ছেড়েছিল, তবে একজন আজও তার জন্য অপেক্ষা করে, সে হলো তার মা। আর একজন তার জন্য আর অপেক্ষা করতে পারল না, বিয়ে করে অন্যের সংসারে চলে গেল, সে হলো তার পবিত্র ভালোবাসা। রাত 11:25। হাইওয়ে পার হওয়ার পর থেকে কয়েক কিলো জ্যাম। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণে বিশাল জ্যাম। জ্যাম ঠেলে মাত্র মির্জা বাড়িতে ঢুকলো মেহেরাজ আর ইভান। ইভান বাড়ির সামনে দাঁড়িয়ে এক পলক তাকায় বাড়ির দিকে। সাদা লাইটে বাড়িটা চকচক করছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছুই। মেহেরাজ সদর দরজার কাছে এসে দাঁড়ায়, তারপর ইভানের দিকে তাকিয়ে বলে, ওয়েট, আম্মুকে সারপ্রাইজ দিব, আমি বলার পর তুই ভিতরে আসবি, ওকে? মেহেরাজ কলিং বেল চাপে। দুবার চাপার পর বাড়ির কেয়ারটেকার রহিমা এসে দরজা খুলে দেয় হাই তুলতে তুলতে। মেহেরাজ ভিতরে প্রবেশ করে দেখে তার মা ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে চুপচাপ। মেহেরাজকে দেখে নাহিদা খাতুন উঠে দাঁড়ায়, মেহেরাজের দিকে এগিয়ে এসে বলে, তোর ফোন বন্ধ কেন বাবু? কত চিন্তা হচ্ছিল জানিস? এত দেরি করলি কেন বাড়িতে আসতে? মায়ের কথায় মেহেরাজ নিজের পকেট থেকে ফোন বের করে দেখে ফোনের চার্জ শেষ। তাই বলে, চার্জ ছিল না আম্মু, ফ্রেশ হয়ে নিয়ে খেতে দেই। তুমি খেয়েছো? সন্তানকে বাইরে রেখে কোনো মা কি মুখে খাবার তুলতে পারে? ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। মায়ের কথায় মেহেরাজ চুপ হয়ে গেল। তারা খেয়ে এসেছে বললে তার মা কষ্ট পাবে। দেখা যাচ্ছে সে খাচ্ছে না আর রাতে। তাই মেহেরাজ আর না বলে মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, তোমাকে না বলেছি 9টার ভিতরে খেয়ে নিবা তুমি? আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে তোমাকে? কেউ বলেনি, এখন যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ি। মেয়েরাজ ছোট্ট একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নরম গলায় বলে, আম্মু একটা কথা ছিল।
মেহেরাজের কথায় নাহিদা খাতুন রান্নাঘরে যেতে গিয়েও থেমে যায়। তারপর ছেলের দিকে তাকিয়ে বলে, কি কথা বাবু, বল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু। মেহেরাজের কথা নাহিদা খাতুন বুঝতে পারল না, তাই বলল, আমার জন্য আবার কিসের সারপ্রাইজ? আছে, চোখ বন্ধ করো, আগে বল কি সারপ্রাইজ। চোখ বন্ধ করলেই দেখতে পাবে। মেহেরাজের কথায় নাহিদা খাতুন চোখ বুঝতেই মেহেরাজ গলা ঝাড়া দেয়। তখন ইভান পা টিপে টিপে মেহেরাজের পাশে এসে দাঁড়ায়। কতদিন পর মাকে দেখছে সামনাসামনি। ইভানের বুকের মাঝে আনন্দে লাফাচ্ছে। মেহেরাজ এবার তার মাকে চোখ খুলতে বলে। নাহিদা খাতুন চোখ খুলে সামনে ইভানকে দেখে প্রথমে চিনে উঠতে পারে না। তবে ইভান যখনই আম্মু কেমন আছো বলে পায়ে সালাম করে, তখনই ইভানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে নাহিদা খাতুন। ইভান ও মাকে জড়িয়ে ধরে, চোখ ভিজে আসে তার। নাহিদা খাতুন কতক্ষণ ফুঁপিয়ে কাঁদার পর মেহেরাজ পরিস্থিতি সামলানোর জন্য বলল, ছোট ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে আম্মু, এটা কিন্তু অবিচার। মেহেরাজের কথায় নাহিদা খাতুন হাত বাড়িয়ে মেহেরাজকেও বুকে জড়িয়ে নেয়। নাহিদা খাতুনের কান্নার শব্দে ঘর থেকে বেরিয়ে এসেছেন নিলয় মির্জা, শারমিন খাতুন আর হাসান সাহেব। ইভান সবাইকে সালাম করে ভালো মন জিজ্ঞেস করে বাবাকে জড়িয়ে ধরে। মেহেরাজের যেমন দাদির সাথে বন্ডিং ভালো ছিল, ইভানের তেমনই বাবার সাথে বন্ডিং ভালো ছিল। নিলয় মির্জাও সব অভিমান ভুলে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। নাহিদা খাতুন ওড়নার কণা দিয়ে চোখ মুছে মেহেরাজকে বলে, বাবু ওকে রুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে নিয়ে আয়। তারপর রহিমার দিকে তাকিয়ে বলে, তুই খাবারগুলো সব গরম কর, আমি আসছি। মেহেরাজ মায়ের কথা মতো ইভানকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। তখন ইভান মেহেরাজের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, সত্যি ভাইয়া, তোমার কথা আমি যতবার শুনেছি ততবার আমার মনের দরজায় সুখ এসে ধরা দিয়েছে। আমি কখনো কল্পনাও করিনি আম্মু এতটা খুশি হবে। আমি ভেবেছিলাম হয়তো আমার উপর রাগ করে কদিন কথাই বলবে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।